আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সিএ সার্টিফিকেট লেভেলের বিজনেস ফাইন্যান্স কোর্সের প্রিপারেশন প্যাটার্ন নিয়ে কথা বলবো। তো সরাসরি আমি ভিডিও টপিকে চলে যাচ্ছি। বিজনেস ফাইন্যান্স কোর্স যদি আপনি ঠিকমতো প্রিপারেশন নিতে পারেন, ইনশাল্লাহ একবারেই পাস করা সম্ভব, যদি ঠিকমতো প্রিপারেশন নিয়ে প্রপারলি এক্সামে আনসার করতে পারেন। আমি একটা পয়েন্ট লিখে নিই যেটা আমরা ডিসকাস করব। আচ্ছা, সেটা হচ্ছে বিজনেস ফাইন্যান্সের এটা হচ্ছে থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল, এই দুইটা পোর্শন একসঙ্গে এই কোর্সটাতে আপনার কভার করতে হবে। এবং সিলেবাসটা বইটা একটু বড়, এই জন্য অনেকেই নার্ভাস হয়ে যান, কিন্তু এই কোর্সটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সার্টিফিকেট লেভেলে পাস করার জন্য। কারণ যেহেতু এখানে একটা বড় পোর্শন থিওরি আছে, প্রায় 50%-এর মতো মার্ক থিওরি থেকে আসে, তো ওগুলো যদি ঠিকমতো প্রিপারেশন নেওয়া যায়, আমরা ম্যাথে কিন্তু আমরা অ্যাকুরেট মার্ক তুলতে পারি, আবার থিওরিও আছে, সো দুইটা মিক্স করে প্রিপারেশন নেওয়া যায়। এটা কিন্তু অ্যাডভান্টেজ হইতে পারে যদি ওভাবে ইউজ করা যায়। আচ্ছা, আমি প্রথমে থিওরি পোর্শনটা নিয়ে কথা বলি। আমি সিলেবাস নিয়ে আলোচনা করব না, কিন্তু এখানে সিলেবাস তো বইতে আপনাদের আছে, কিন্তু এখানে দুই ধরনের থিওরি আছে বিজনেস ফাইন্যান্স কোর্সে। কিছু থিওরি হচ্ছে পয়েন্ট বেসড থিওরি। আমরা অনার্সে থিওরি লিখতাম না, পয়েন্ট মুখস্থ করে যেতাম, ভিতরে শুধুমাত্র একটা আইডিয়া নিতাম, পয়েন্ট মুখস্থ করে লিখতাম। কিছু থিওরি আছে ওরকম পয়েন্ট বেস থিওরি। আর কিছু থিওরি আছে কনসেপ্ট বেস থিওরি, যে থিওরিগুলো শুধুমাত্র আপনার পয়েন্ট মুখস্থ করলে হবে না, ওগুলো আপনাকে বুঝতে হবে, না বুঝলে চলবে না। আমি দোনোটারই একটা করে এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে একটা পয়েন্ট বেস থিওরি, প্যাস্টেল অ্যানালাইসিস। আপনারা সবাই অনার্সে করে থাকতে পারেন প্যাস্টেল অ্যানালাইসিস। এখানে কিন্তু প্যাস্টেল অ্যানালাইসিস মানে কি, পাঁচটা পলিটিক্যাল ফ্যাক্টর থাকে, ছয়টা ফ্যাক্টর থাকে: পলিটিক্যাল, ইকোনমিক ফ্যাক্টর, দেন হচ্ছে আপনার সোশ্যাল ফ্যাক্টর, টেকনোলজিক্যাল ফ্যাক্টর, লিগ্যাল ফ্যাক্টর, ইকোলজিক্যাল ফ্যাক্টর, আর হচ্ছে যে এটাই তো। তো এই ছয়টা ফ্যাক্টর থাকে এখানে। কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পয়েন্টটা জেনে ভিতরে ডিসক্রিপশন মোটামুটি জানলে লেখা যায়, ঠিক আছে? তো এগুলোকে আমি বলতেছি কি, পয়েন্ট বেসড যে থিওরি, এগুলোকে আমি বলতেছি পয়েন্ট বেসড। তো এগুলো আপনাকে ওভাবে পড়তে হবে যে আপনি পয়েন্টগুলো ভালো মতো জেনে, ভিতরেরটা একদম যে কিছু না জেনে ভিতরে লিখে দিবেন সেরকম না, কিন্তু ভিতরে হচ্ছে আপনি মোটামুটি জানলে আপনি লিখতে পারবেন। আপনারা সব অনার্স পাস করে আসছে, আপনারা বুঝছেন আমি কী বলতেছি। সিএতে কিন্তু আলতু ফালতু লেখা যাবে না, আপনাকে প্রপার লিখে লিখতে হবে। কিন্তু এটা হচ্ছে পয়েন্ট বেসড এই থিওরিগুলো। আচ্ছা, কনসেপ্ট বেসড কী হতে পারে সেটা হচ্ছে, দেখেন এখানে একটা প্রশ্ন আছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, একটু নিচের দিকে দেখেন। এই কর্পোরেট গভর্নেন্সের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু সবগুলো কনসেপ্ট বেসড। এগুলো আপনি শুধুমাত্র পয়েন্ট মুখস্থ করলে হবে না, এখানে ভিতরে যে লেখাগুলো আছে সেগুলো আপনাকে বুঝে বুঝে পড়তে হবে এবং সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে। বা ইকোনমিক্সের যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে যে কনসেপ্ট বেস। তাহলে এই দুইটা আপনাকে দুই রকমভাবে প্রিপারেশন নিতে হবে। পয়েন্ট বেসগুলো একরকমভাবে এবং কনসেপ্ট বেসগুলো আরেক রকমভাবে। কনসেপ্ট বেসগুলো আপনার শুধুমাত্র পয়েন্ট মুখস্থ করলে হবে না, ভিতরে ইনফরমেশনগুলো আপনাকে বুঝে এরপর মুখস্থ করতে হবে। সো আশা করি এক্সাম্পলের পরে আপনাদের এখন ক্লিয়ার হয়ে গেছে যে পয়েন্ট বেস থিওরি আপনারা কীভাবে পড়বেন আর কনসেপ্ট বেস থিওরি আপনারা কীভাবে পড়বেন। তো এখন এগুলো থেকে আপনার স্বাভাবিকভাবে আপনার প্রশ্ন আসবে যে থিওরি তো বইতে অনেক আছে, আমি কি পুরো বইটা পড়বো কিনা। পারফেক্ট প্রিপারেশন কাকে বলে? পারফেক্ট প্রিপারেশন হচ্ছে আপনি পুরো বইটা পড়ে ফেলতে পারলে ওইটাই পারফেক্ট প্রিপারেশন। পুরো বই পড়লেন, ইয়ার কোয়েশ্চেন পড়লেন, এটাই তো পারফেক্ট প্রিপারেশন। তো এটার জন্য তো আমার আর ভিডিও বানাতে হচ্ছে না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা টেকনিক, যদি আপনি পারফেক্ট প্রিপারেশন নিতে পারেন সেটা হচ্ছে খুব ভালো, বাট যদি না নিতে পারেন সেক্ষেত্রে বিকল্প কী হবে? তাহলে কি পাস করা যাবে না? যাবে। আমার আগের ভিডিওগুলোতে আমি কথাটা বলছি, বাট এখানেও রিপিট করি কারণ খুবই ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে আমরা সিএতে যে ভুলটা বেশি করি সেটা হচ্ছে যে আমরা প্রথমে প্ল্যান করি যে আমরা অনেক কিছু পড়বো। আমরা নিজেদের মাথায় এত বেশি লোড নিয়ে ফেলি যে এক্সামের আগে দেখা যায় যে আমার কিছুই ঠিকমতো পড়া হয়নি, তখন আমার কোনো প্রিপারেশনই হয়নি। এই জন্য যে কোনো কোর্সে অ্যাপ্রোচ করার সময় আপনার যেই টেকনিকটা থাকবে সেটা হচ্ছে যে আমি কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট সেট করব, কিছু মিনিমাম স্কোপ, যে এই বিষয়গুলো আমাকে 100% এগুলো কভার করতে হবে।
এগুলো কভার করার পরে যদি আমার কাছে সময় থাকে আমি ফার্দার আমার স্কোপ বাড়াবো বা আরও বাড়াবো। কিন্তু এক্সাম শুরু হওয়ার 20 দিন আগে আমার এই মিনিমাম জিনিসগুলো আমার শেষ হইতে হবে, এবং এক্সাম শুরু হওয়ার 20 দিন আগে হইতে হবে, কারণ ওই 20 দিন আমার রিভিশন দেওয়া লাগবে। আমি রিভিশন না দিতে পারলে তো আবার কিছুই লিখতে পারবো না। তো এক্সাম শুরু হওয়ার 20 দিন আগে যদি আমার এই বিষয়গুলো কমপ্লিট হয়ে যায়, দেন আমি আস্তে আস্তে একটু একটু বাড়াবো আর এগুলো আবার রিভিশন দিব, ওই জিনিসটা আমি করতে পারবো। তো ওই বিষয়গুলো কি, প্রথমে আসি আমি কনসেপ্ট বেস যে থিওরিগুলো আমি দেখালাম, ওই ধরনের যে থিওরিগুলো আছে এগুলো আমার বইতে যা আছে তার অ্যাটলিস্ট 90% আমার পড়া থাকতে হবে, কারণ কনসেপ্ট বেস যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, এবং এগুলো তো বানায়ও লেখা যাবে না, এগুলো ইনফরমেশন আমার জানা থাকতে হবে। সেক্ষেত্রে আমি ইয়ার কোশ্চেন কভার করলে হয়তো ও দেখা যাবে 60% হয়ে গেছে, বাকি 30%ও মিনিমাম আমাকে নিজের থেকে পড়ে নিতে হবে। এবং ইয়ার কোশ্চেনগুলো যখন পড়বো আমি বইয়ের মধ্যে দাগাই ফেলবো যে এই ইয়ার কোশ্চেনগুলো এই বইতে এখানে এখানে আছে। তাহলে বইটা যখন এরপর খুলবো আমার কাছে মনে হবে হ্যাঁ এগুলো আমার পড়া হয়ে গেছে ইয়ার কোশ্চেনে, এর বাইরে যেগুলো আছে ওগুলো আমাকে পড়তে হবে। তাহলে কনসেপ্ট বেসগুলো কী বললাম, আমাকে 90% মানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস বা এই ধরনের যা যা কনসেপ্ট বেস কোশ্চেন আছে, ইকোনমিক্সের চ্যাপ্টার যেটা আছে একটা আছে, এগুলো আমাকে মোটামুটি 90% আমাকে পড়ে ফেলতে হবে। আর যেহেতু এগুলো বুঝে পড়ার বিষয়, মুখস্থ পড়ার না, তো এগুলো খুব একটা কষ্ট মানে পেইন লাগবে না, এগুলো পড়তে ভালো লাগবে। পয়েন্ট বেসগুলোর মধ্যে যেহেতু বোঝার বিষয় তো আছে, কিন্তু বোঝার চেয়ে বিষয় হচ্ছে পয়েন্টগুলো বুঝতে হবে, পয়েন্টগুলো মনে রাখতে হবে। আপনি যদি ইয়ার কোশ্চেন কভার করেন আপনার 60% কভার হয়ে যাবে পয়েন্ট বেসগুলো। এরপর আপনি আরও 20% সিলেক্ট করলেন যে ওই 20% আপনি খুব ভালো মতো পড়বেন পয়েন্ট বেসগুলো। তাহলে বইতে পয়েন্ট বেস যা যা প্রশ্ন আছে এগুলোর 80% আপনার ভালো মতো মানে পয়েন্টগুলো আপনার জানতে হবে, ভিতরে ডিসক্রিপশনটাও মোটামুটি লেখার মতো করে জানতে হবে, হুবহু বইয়ের মতো লাগবে না। এগুলো ইংলিশটা গ্রামারটা ঠিক রেখে, ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার ঠিক রেখে, যেটা বলছে ওইটা আপনার ল্যাঙ্গুয়েজে লিখতে পারলে হবে। সো 80% আপনি ভালো মতো পড়েন, বাকি 20% আপনি অ্যাটলিস্ট পয়েন্টগুলো আপনি জানতে হবে, যেন পরীক্ষায় যদি প্রশ্ন কমন না পড়ে। আপনি তো ইয়ার কোশ্চেনের 60% মানে মোস্ট ইম্পর্টেন্টগুলো আপনি পড়লেন, আরও 20% আপনি নিজের থেকে দেখলেন যে আপনার কাছে কোনগুলো ইম্পর্টেন্ট মনে হয়, বাকি 20% অ্যাটলিস্ট পয়েন্টগুলো আপনার জানা থাকতে হবে। সো আমি মোটামুটি থিওরি কোনোটাই বাদ দিতে বলিস না, কেন? কারণ এখানে থিওরি থেকে একটা সিগনিফিক্যান্ট পোর্শনের মার্ক আসে, 50% মার্ক আসে মিনিমাম। ওই 50% মার্ক, এবং আমি প্রত্যেকটা পরীক্ষায় বলি যে আমি 100 আনসার করার চেষ্টা করতে হবে, এবং বিজনেস ফাইন্যান্সও সেটা। কারণ যত বেশি আনসার করবো এক্সামিনার আমাকে মার্ক দেওয়া স্কোপ তত বেশি পাবে। যদি আমি মিনিমাম একটা আইডিয়া থাকে আমি 100 আনসার করা উচিত। তো এই জন্যই আমি কিছুই বাদ দিতে বলতেছি না থিওরির মধ্যে, কারণ থিওরি আপনার একটু জানা থাকলেও আপনি কিন্তু পরীক্ষা হলে লিখে দিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি একদমই জানেন না, তখন তো পরীক্ষা হলে লিখলে উল্টাপাল্টা লিখবেন, স্যারের মেজাজ খারাপ হয়ে যাবে, স্যারের কাছে আপনার ইমপ্রেশনটা নষ্ট হয়ে যাবে, তখন যেগুলো ভালো লিখছেন সেগুলো স্যার গুনবে না। তো আমি আগের কোর্সে একটা জিনিস বলছি যে যে থিওরিটা বা যে বিষয়টা পরীক্ষায় যে কোনো প্রশ্ন যদি আপনি 50-50 জানেন, মোটামুটি জানেন মানে 50-50, তখন লিখবেন, ওইটা লিখে দিয়ে আসবেন, ছেড়ে দিয়ে আসবেন না। কিন্তু একেবারে কিছুই জানেন না ওই ধরনের বিষয়গুলো আপনি বানায় লিখবেন না, আনটিল অ্যান্ড আনলেস সিচুয়েশন এরকম যে আপনি মানে প্রশ্ন আসছে 100 নাম্বারের, ওখানে 20 নাম্বার আপনার আইডিয়া আছে, বাকি 80 নাম্বার তো আইডিয়াই নেই, তখন তো আসলে কিছু বলার নেই। তো 20 নাম্বার আনসার করে তো পাস আশা করা যায় না। কিন্তু দেখা যাচ্ছে যে প্রশ্ন আসছে 100 নাম্বারের, ওখানে আপনার 60 মার্ক আপনি খুব ভালো জানেন, ওগুলো লিখলেন, বাকি বাকি 25 মার্কস আপনি 50-50 জানেন, ছেড়ে দিয়ে আসবেন না, ওগুলোও লিখবেন। একেবারেই যেগুলো জানেন না সেগুলো লিখে আপনি তখন ইমপ্রেশন খারাপ করিয়েন না। বাট বেটার হচ্ছে 90 আনসার করা, 100 আনসার করতে পারা তো বেস্ট। তো থিওরির জন্য আমি কিছু বাদ দিতে বলতেছি না, যেহেতু আমি মানে একদম মানে কিছু থিওরি যেন এরকম হলেও যেন জানা থাকে যে আমার একটু হলেও জানা আছে, পরীক্ষায় আমি লিখে দিয়ে আসতে পারবো। কিন্তু হ্যাঁ, আপনি মানে ক্যাটাগরাইজ করবেন যে এই থিওরিগুলো আমি খুব ভালো মতো শিখবো, এগুলো আসলে একদম খুব সুন্দর করে লিখবো, এই থিওরিগুলো একটু কম শেখা থাকবে, আর এই থিওরিগুলো শুধুমাত্র পয়েন্টটা আমার জানা থাকবে, মানে পরীক্ষা হলে যদি চলে আসে আমি যেন কিছু হইলেও লিখতে পারি। তো থিওরিটাই ভাবে প্রিপারেশন নেবেন। আচ্ছা, এবার আসে ম্যাথ। এখানে ম্যাথও ইম্পর্টেন্ট, কারণ ম্যাথেও 30-40 মার্ক আসে। তো ম্যাথ আপনাদের আগের বইতে বেশি ছিল, এবারে বইতে কম, কিন্তু আপনার আগের বই কালেক্ট করে ম্যাথটা আপনার করতে হবে, কারণ এক একটা পরীক্ষায় একরকম দেখা গেছে। একটা পরীক্ষায় দেখা গেছে 80% থিওরি চলে আসছে, 20% ম্যাথ আসছে, আর একটা পরীক্ষায় দেখা গেছে 50-50 আসছে। সো ম্যাথ বাদ দেওয়া যাবে না। ম্যাথের চ্যাপ্টারগুলো আমি একটু বলি, যে যে চ্যাপ্টার থেকে ম্যাথ আসে, রেশিও অ্যানালাইসিস থেকে ম্যাথ আসে, কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটার এভারেজ কস্ট অফ ক্যাপিটাল থেকে ম্যাথ আসে,
এবং এখানে কিন্তু ওই যে সিএপিএমটাও আছে, যেটা বিটা, ওখান থেকেও আসে। ব্রেক ইভেন পয়েন্ট, আচ্ছা চ্যাপ্টার ওয়াইজ বলে যে কোথেকে করবেন। রেশিও অ্যানালিসিসের ম্যাথগুলো প্রথমে যেটা বললাম সেটা আপনাদের আগের বইতে কয়েকটা ভালো ম্যাথ আছে এবং ইয়ার কোশ্চেনও আছে, ওখান থেকে এই দুটো থেকে করলে হয়ে যাবে রেশিও অ্যানালিসিস, ঠিক আছে। কস্ট অফ ক্যাপিটাল এবং ওয়েটার এভারেজ কস্ট অফ ক্যাপিটাল আপনাদের বইতে খুব বেশি নাই, তাহলে এটা আপনার ইয়ার কোশ্চেন থেকে দেখতে হবে। এবং অনার্সের যে ফাইন্যান্সের বইগুলো আছে ওগুলো থেকে কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটার এভারেজ কস্ট অফ ক্যাপিটাল দেখতে হবে। এবং আপনাদের প্রফেশনাল লেভেলের কোয়েশ্চেন ব্যাংকও কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটার এভারেজ কস্ট অফ ক্যাপিটাল নিয়ে অঙ্ক আছে, ওখান থেকে দেখতে পারেন। ব্রেক ইভেন পয়েন্ট এবং কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, এটা হচ্ছে আপনাদের আগের বইতে আছে এবং আপনাদের ম্যানেজমেন্ট ইনফরমেশনের যে বই আছে এই দুটো মিলে দেখলে হয়ে যাবে, এবং ইয়ার কোশ্চেন অবশ্যই, ঠিক আছে। ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল টেকনিক এবং ক্যাপিটাল বাজেটিং সেম, আপনাদের আগের বই ম্যানেজমেন্ট ইনফরমেশনের বই, ম্যানেজমেন্ট ইনফরমেশনের ইয়ার কোশ্চেন, বিজনেস ফাইন্যান্সের ইয়ার কোশ্চেন, এনাফ। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট সিমিলার, আপনাদের আগের বই, ম্যানেজমেন্ট ইনফরমেশনের বই এবং এই দুটারই ইয়ার কোশ্চেন। ক্যাশ বাজেট আপনাদের বিজনেস ফাইন্যান্সে খুব একটা নাই, এটা ম্যানেজমেন্ট ইনফরমেশনের বই থেকে দেখতে হবে এবং ম্যানেজমেন্ট ইনফরমেশনের ইয়ার কোশ্চেন থেকে দেখলে হয়ে যাবে। রিসিভেবল ম্যানেজমেন্ট বিজনেস ফাইন্যান্সের আগের বই এবং অনার্সের বই থেকে অল্প দেখবেন এবং ইয়ার কোশ্চেন দেখবেন, এটা ম্যানেজমেন্ট ইনফরমেশনে খুব একটা নাই, হালকা আছে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যেগুলো হচ্ছে ইউকিউ টাইপের অঙ্কগুলো, এগুলো আপনাদের বিজনেস ফাইন্যান্সের কোনো বইতেও তেমন এক্সাম্পল নাই, ম্যানেজমেন্ট ইনফরমেশনও নাই, সো এটা আপনার অনার্সের বইতে যাওয়া লাগবে। অনার্সের বইতে যাবেন, অনার্সের বই যে কোনো একটা ব্যবহার ব্যানার্জির বই হতে পারে, খান এঞ্জেনের বই হতে পারে, যে কোনো একটা বই থেকে এই ইউকিউর অঙ্কগুলো ভালো মতো দেখবেন এবং ইয়ার কোশ্চেনে বিজনেস ফাইন্যান্সে ইয়ার কোশ্চেনে পাবেন, কারণ যেহেতু আগে আসছে। তো ইয়ার কোশ্চেনে বিজনেস ফাইন্যান্সে কী কী ইউকিউ বা ইনভেন্টরি ম্যানেজমেন্টের অঙ্ক আসছে ওগুলো দেখে নেবেন। তো এই আশা করি ম্যাথ পোর্শনটা আমি ক্লিয়ার করে দিতে পারছি। এগুলোই হচ্ছে ম্যাথ পোর্শন এবং এগুলো হচ্ছে মিনিমাম প্রিপারেশনের কথা বলছি, এরপর আপনি আপনার রেঞ্জ বাড়াইতে পারেন। আর কিছু বিষয় আনসার ফুল করার চেষ্টা করতে হবে, অথবা মিনিমাম 90 আপ, কারণ হচ্ছে আমি থিওরিতে কিছু থিওরি প্রায় সবগুলোই পড়তে হবে, যে ক্যাটাগরাইজ করে করে পড়তে হবে আর কি। আর হচ্ছে ইংলিশ রাইটিংটা হচ্ছে যে হুবহু বইয়ের মতো হইতে হবে না, কিন্তু গ্রামার ঠিক থাকতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার ঠিক থাকতে হবে। তো এই ছিল আপনাদের বিজনেস ফাইন্যান্সের প্রিপারেশনের মোড প্ল্যান। থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা কথা আমি বলতে চাই যে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে এগুলো একটু শেয়ার করে দিন, শেয়ার করলে আমার ভালো লাগবে। আর আমার ফেসবুকে গ্রুপও আছে, পেজও আছে, ওগুলো আপনারা ফলো করলে আমার ভালো লাগবে। থ্যাংক ইউ।